সেনাবাহিনী ডিসিশন নিয়েছে যে এই নির্বাচনটা ঠিকমতো হতে দিবে না। ক্যাডার টাইপ লোকজনকে ইউনিভার্সিটি এলাকায় পাঠিয়েছে গন্ডগোল পাকানোর জন্য। বেসিক্যালি তাদের প্ল্যান হচ্ছে ডাকসু ইলেকশনটা ভজঘট করা, এবং ফাইনালি তাদের মেইন এইম হচ্ছে ফেব্রুয়ারি ইলেকশনটা তারা হতে দেবে না। যেহেতু বর্তমানে একটা ক্রাইসিস সিচুয়েশন চলতেছে, আমরা সবাই জানি যে জেনারেল ওয়াকার এবং প্রফেসর ইউনূসের মধ্যে একটা টানাপোড়েন চলতেছে, এবং এটা খুব কনফার্ম নিউজ যে সেনাবাহিনীর ভিতরে অ্যাকচুয়ালি জুনিয়র অফিসার সৈনিক তারা বর্তমানে পাবলিকের সেনাবাহিনীর প্রতি যে পারসেপশন যেটা আছে এইটার মূলত কারণ যে জেনারেল ওয়াকার এটা তারা রিয়েলাইজ করেছে যে 20-25 জন গুম খুনের সাথে জড়িত জেনারেল আছে, তাদের জন্য হোল মিলিটারি কেন সাফার করবে, হোল সেনাবাহিনী কেন সাফার করবে। আমরা কেউই সেনাবাহিনীর এগেইনস্টে বলতেছি না, বাট তারা প্রোভাইড করতেছে যে আমরা সেনাবাহিনীকে আন্ডারমাইন করতেছি। আমরা কখনোই সেনাবাহিনীকে আন্ডারমাইন করতেছি না। জেনারেল ওয়াকার রিসেন্টলি আমি একটা পোস্টে জানিয়েছি যে তার সিকিউরিটি পেরিমিটার, আউটার পেরিমিটারটা অনেক বৃদ্ধি করেছে, যাতে সে ভয় পাচ্ছে যে সেনাবাহিনীর ভিতরে কোনো একটা অংশ যারা জেনারেল ওয়াকার যে ভুল যেগুলো করতেছেন, যা তার সাথে যে ভারতের কানেকশন আছে, এটা এখন মোটামুটি সবাই জানে, দেশের লোকজন জানে, সৈনিক অফিসার সবাই জানে। সো জুনিয়র অফিসাররা এই ব্যাপারে অত্যন্ত বিক্ষুব্ধ। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সত্যি যদি ভোটের ব্যবধানে ছাত্র শিবিরের সাদিক কায়েম এবং এস এম ফারহাদ, যারা বরাবর শক্তিশালী পদপ্রার্থী ছিল এবং অনেক পর্যবেক্ষকের হিসেব নিকাশ, সাংগঠনিক দক্ষতা, সাংগঠনিক কাঠামো, সমর্থনের অবস্থা শিবিরের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে, এসব বিবেচনায় সাদিক কায়েম এস এম ফারহাদদের ভালোই করবার কথা। তারা এখন যদি সত্যি ভোটে বিজয়ী হয়ে যান, সম্ভবত এই স্লোগানের তোড়ে, মানে এই যে রাজাকারের আস্তানা ঢাবিতে হবে না, এই স্লোগানের তোড়ে শেষ পর্যন্ত এই ফলাফল মেনে নেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফল যে শেষ পর্যন্ত সংঘাতে রূপ পেতে পারে, সে আশঙ্কা ক্রমেই জোরালো হয়ে উঠছে। আমার দেশ পত্রিকায় খবর দেখছি, আমার দেশ পত্রিকা বিবিসি বাংলার বরাতে এমন খবর দিচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিপুল সংখ্যক বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মী জড়ো হয়েছে। বিবিসি বাংলার বরাতে পত্রিকাটি লিখছে, আমার দেশ লিখছে, নীলক্ষেত, কাটাবন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে। তাদের অনেকে নিজেদের উৎসুক জনতা হিসেবে দাবি করেছেন, তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বিবিসি বাংলার কাছে জানিয়েছেন উপস্থিতদের বেশিরভাগই বিএনপি বা জামাতের কর্মী ও সমর্থক। নীলক্ষেত এলাকা মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে নিউ মার্কেট যাওয়ার রাস্তার বাম পাশে বিএনপি এবং ডান পাশে জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নিয়ে আছেন। তার মানে একরকম মুখোমুখি দাঁড়িয়ে আছেন দুই তরফের নেতাকর্মীরা ফলাফলের অপেক্ষায়। ফলাফল কি শেষ পর্যন্ত সংঘাতে পর্যবসিত হবে? বিকেল বেলা থেকেই ভোট গ্রহণ শেষ হওয়া মাত্রই কিন্তু এই অভিযোগ ছাত্রদলের তরফ থেকে তোলা হতে শুরু করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা নাকি জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ঘিরে রেখেছেন। আর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সেনেট ভবনে ভিসি বৈঠক করছিলেন। এমন এক বৈঠকে ঢুকে পড়ে সরাসরি ভিসি সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তা ব্যক্তিদের জানান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাকার ভেতরেই বহু বহিরাগত জামায়াত শিবিরের নেতাকর্মী প্রবেশ করেছে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মুখের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সামনে ছাত্রদল নেতারা বলে আসেন সেনেট ভবনে দাঁড়িয়ে যে তারা এই প্রশাসনকে আজকে আনুষ্ঠানিকভাবে জামায়াতি প্রশাসন হিসেবে অভিযুক্ত করলেন এবং যে কোনো ছোট সামান্য অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্যেও বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন শেষ পর্যন্ত হয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পারবে না। ছাত্রদলের বিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম মধুর ক্যান্টিনের সামনে যে সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তিনি বলেছেন আবারও রোকেয়া হল, 21 হল, এসব হলে অনিয়মের ঘটনা ঘটেছে। এমন ব্যালট পেপার নাকি দেওয়া হয়েছে ভোটারদেরকে, যেই ব্যালট পেপারে আগে থেকেই টিক চিহ্ন দেওয়া ছিল, ক্রস চিহ্ন দেওয়া ছিল সাদিক কায়েম এবং এস এম ফারহাদের নামের পাশে, অর্থাৎ শিবিরের ভিপি এবং জিএস পদপ্রার্থীর নামের পাশে। এই কথা তুলে ধরে
বারবার আবিদুল ইসলাম বলছেন যে এমন 12টি ঘটনার অভিযোগ তাদের কাছে এসেছে। যদি 12টি ঘটনার অভিযোগ এসে থাকে তাহলে কতগুলো অভিযোগ সারা বিশ্ববিদ্যালয় এলাকায় এত 40,000 ভোটারের মধ্যে ঘটতে পারে, এবং এরপর নির্বাচনটিকে আর সুষ্ঠু বলার উপায় আছে কিনা তারা বারবার অভিযোগ করা সত্ত্বেও নাকি প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এটা হচ্ছে আবিদুল ইসলামের অভিযোগ। আবিদুল ইসলামের অভিযোগ কিন্তু এখানে শেষ হয় না। ছাত্রদল টিএসসি কেন্দ্রে ভোট গণনার সময় উপস্থিত থাকতে প্রায় শতাধিক নেতা কর্মী সাংবাদিক নিয়ে হাজির হয়। সে সময় সেখানকার রিটার্নিং কর্মকর্তা শিক্ষক ভোট গণনার সময় কারো ঢোকার উপায় নেই এই কথা বলতে শুরু করলে স্লোগান ওঠে, রাজাকারের আস্তানা ঢাবিতে হবে না, এই স্লোগান উঠতে শুরু করে। এই একই স্লোগান এমনকি ভিসি যখন তার অভিযোগগুলো, যেসব অভিযোগ উঠেছে তাদের নির্বাচন পরিচালনার বিষয়ে, সেগুলো যে সাথে সাথে সমাধান করা হয়েছে, সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে এমন কথা সংবাদ মাধ্যমের সামনে বলতে আসেন, তখনও স্লোগানে মুখরিত হয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগানে যে রাজাকারের আস্তানা ঢাবিতে হবে না। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সত্যি যদি ভোটের ব্যবধানে ছাত্র শিবিরের সাদিক কায়েম এবং এস.এম. ফারহাদ, যারা বরাবর শক্তিশালী পদপ্রার্থী ছিল এবং অনেক পর্যবেক্ষকের হিসেব নিকাশ, সাংগঠনিক দক্ষতা, সাংগঠনিক কাঠামো, সমর্থনের অবস্থা শিবিরের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে, এসব বিবেচনায় সাদিক কায়েম, এস.এম. ফারহাদদের ভালোই করবার কথা। তারা এখন যদি সত্যি ভোটে বিজয়ী হয়ে যান, সম্ভবত এই স্লোগানের তোড়ে, মানে এই যে রাজাকারের আস্তানা ঢাবিতে হবে না, এই স্লোগানের তোড়ে শেষ পর্যন্ত এই ফলাফল মেনে নেওয়া হবে না। অন্যদিকে ছাত্র শিবির বলছে যে ছাত্রদল তাদের জোর জবরদস্তি শক্তি প্রয়োগ করে পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দিয়েছে বিভিন্ন কেন্দ্রে, এবং নির্বাচনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিএনপির তরফে কাজ করেছে। তবে ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম কিন্তু বলে রেখেছেন তারা এখনো ধৈর্য ধারণ করে আছেন, ফলাফলের জন্য অপেক্ষা করছেন। ফলাফল কোন দিকে যায় তার উপর নির্ভর করবে তারা কতক্ষণ ধৈর্য রাখবেন এবং কি ধরনের প্রতিক্রিয়া দেখাবেন। এই সব বক্তব্যে, মানে ওই যে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের বক্তব্য কিংবা ছাত্রদল প্রার্থী আবিদের বক্তব্যে এটা পরিষ্কার যে সত্যি যদি কোনো ফলাফল তাদের বিপক্ষে যায় কিংবা ফলাফল তাদের আশানুরূপ না হয়, তাহলে আবিদ যেমন বলে রাখছেন কোনো অন্যায় আমরা মেনে নেব না, কিংবা রাকিবুল ইসলাম রাকিব যে ভিসিকে বলে এসেছেন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ভিসি দায়ী থাকবেন, এই সব কিছুর প্রস্তুতি ছাত্রদলের আছে। বিপক্ষ ছাত্র শিবিরেরও যে এই প্রস্তুতি আছে তার প্রমাণ বললামই তো, যে রীতিমতো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে মুখোমুখি দাঁড়িয়ে আছে বিএনপি এবং জামায়াতের নেতৃবৃন্দ। সংঘাত অনিবার্য হয়ে উঠেছে এবং যেভাবে ছাত্রদল প্রতিক্রিয়া দেখাচ্ছে, যে ধরনের ব্যবস্থা নিচ্ছে, তারা রোকেয়া হলের বিষয়ে তারা গিয়ে লিখিত অভিযোগ দিয়ে এসেছে নির্বাচনী কর্মকর্তাদের কাছে, নানা জায়গায় আনুষ্ঠানিক অভিযোগ করছে, তারা বারবার রোকেয়া হলের কথা, অমর একুশে হলের কথা তুলছে বটে, কিন্তু নির্বাচন থেকে বা নির্বাচনের ফলাফল থেকে কিন্তু সরে দাঁড়ায়নি তারা। এই পুরো ঘটনা প্রবাহ অনেকটাই 2018 সালের জাতীয় নির্বাচনের কথা স্মরণ করাবে। মানে যেই নির্বাচন শেষে বা যেই নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার কয়েক ঘন্টা পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, তিনি সংবাদ মাধ্যমের সামনে বললেন তিনি পুরো পরিস্থিতিতে এবং নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট, তার কাছে ভালো মনে হচ্ছে। এরপর দুপুরবেলার মধ্যেই কিন্তু জামায়াতে ইসলামী 2018 নির্বাচনের নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছিল, কিন্তু বিএনপি অপেক্ষা করেছিল নির্বাচনী ফলাফল দেখবার জন্য। এবং সন্ধ্যাবেলারও পরে রাতের দিকে যখন ফলাফল এতটাই আওয়ামী লীগমুখী হয়ে পড়ে যে বিএনপি নিজেই বিস্মিত হতে শুরু করে, তখন বিএনপি
নির্বাচন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে, তবে আপনাদের মনে থাকবে যে নির্বাচনের ফলাফল বর্জন করা, নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নেওয়ার পরেও যেই 7টি আসনে বিএনপি জয়লাভ করেছিল, সেই সংসদ সদস্যরা কিন্তু আবার ঠিকই ওই সংসদে শপথ নেন। এমনকি বিএনপি আনুপাতিক হারে নারী সদস্য পদটিও, নারী সংসদ সদস্যের পদটিও সেই সংসদে কিন্তু ছেড়ে দেয়নি। কাজেই আবিদ রাকিবদের হিসাবটা কি হিসাব হলে তারা নির্বাচনে তাদের ফলাফল সন্তোষজনক হয়েছে বলে মনে করবেন এবং কোন ফলাফল তারা গ্রহণ করবেন, সেটার ওপরে অনেকটাই নির্ভর করছে সংঘাত অনিবার্য কিনা। কিন্তু ছাত্র শিবিরই কি সহজে তাদের ফলাফল তাদের বিপক্ষে গেলে মেনে নেবে? সেই প্রস্তুতিও কিন্তু ছাত্র শিবিরেরও আছে, জামায়াতে ইসলামীরও আছে। তবে যেই অবস্থায় আছে এখন ফলাফলের জন্য অপেক্ষারত ডাকসু পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বীরা, তাতে এটা পরিষ্কার যে একটা সরাসরি বিবাদ, বিরোধ, সংঘাতের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি অবতীর্ণ হতে যাচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমান্ত বা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে এই সংঘাত, এই বিবাদ, এই বিরোধ ছড়িয়ে পড়বে। এখন যেমন দুই দলের নেতারা কর্মীরা নাকি প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে, ঠিক তেমনি প্রস্তুত আছে আসলে এই বিবাদ, বিরোধ, সংঘাতের মীমাংসা করতে হয়তো বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সারা দেশ জুড়ে। কাজেই ডাকসুর ফলাফলের পরিণতি শেষ পর্যন্ত সংঘাতই হয়তো হতে যাচ্ছে। আর সে সংঘাত কতদিনে থামবে আর কতটা ভয়াবহ রূপ নেবে, তীব্র রূপ নেবে, সেটা দেখবার জন্যে হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। তবে যেই বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির রাজনীতি করছে, এতটা সাংগঠনিক দক্ষতায় এবং উপস্থিতিতে উপস্থিত আছে, সেখানে নির্বাচনের পরে গায়ের জোরে রাজাকারের আস্তানা ঢাবিতে হবে না এসব স্লোগান দিয়ে ছাত্র শিবিরকে একরকমের ধাক্কা দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে দেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা কতটা গণতান্ত্রিক বা নির্বাচনী প্রক্রিয়ার জন্য যথাযথ হচ্ছে, সে প্রশ্ন নিশ্চয়ই উঠবে। এবং এই কারণেই জেনারেল ওয়াকার দৃশ্যত যে তার যে আউটার পেরিমিটার আছে এগুলো বৃদ্ধি করেছে। সো এখন উনি কাজে লাগাচ্ছে তার যে দুজন সবচেয়ে বিশ্বস্ত হচ্ছে ব্রিগেডিয়ার সেলিম আজাদ ডিএমআই, আরেকজন হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল শামস। এই দুজন মোটামুটি জেনারেল ওয়াকারকে যত ধরনের দুষ্ট বুদ্ধি আছে, সো যাকে তাকে চেঞ্জ করে, এই দুজন যদি চেঞ্জ না হয় তাহলে অ্যাকচুয়ালি কোনো আমাদের লাভ নেই। আপনারা একটা চিন্তা করে দেখেন যে আমরা সবাই মেজর সাদেকের কেসটা জানি। এই মেজর সাদেক 198 দিন অ্যাবসেন্ট ছিল। আর্মিতে আমরা যেটা বুঝি 198 দিন অ্যাকচুয়ালি অ্যাবসেন্ট থাকার কোনো সুযোগ নাই। সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা আছে 2 লেয়ারের গোয়েন্দা সংস্থা আছে, যদি ডিজিএফআই ধরি এটা হচ্ছে 3 লেয়ার। কারণ প্রত্যেকটা ক্যান্টনমেন্টে ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট আছে, যেটা জিওসির ইন্টেলিজেন্স, যেটা আর্মি সিকিউরিটি ইউনিট, যেটা হচ্ছে সেনা প্রধানের ইন্টেলিজেন্স, আরেকটা হচ্ছে ডিজিএফআই, যেটা হচ্ছে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার ইন্টেলিজেন্স। সো এই ইন্টেলিজেন্স ব্রাঞ্চগুলোকে ফাঁকি দিয়ে মেজর সাদেকের একটা সম্ভবই না। সো সম্ভব হয়েছে কি জন্য? কারণ এই ব্রিগেডিয়ার জেনারেল শামস এবং ইন্টেলিজেন্স যারা চোখ বন্ধ করেছিল, অথবা আমরা ধরে নিতেই পারি জেনারেল ওয়াকার অ্যাকচুয়ালি তার ইনস্ট্রাকশনে রয়েছে এবং তারাই এই আওয়ামী লীগের ট্রেনিংটা দিয়েছে। এবং অ্যাকচুয়ালি মেজর সাদেক এবং পরবর্তীতে আরেকটা জিনিস খেয়াল করি যে ব্রিগেডিয়ার আশার যে কেসটা, এই কেসটা ব্রিগেডিয়ার আশরাফুজ্জামান আশাকে কিন্তু অলরেডি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং ডিউ কারণে। এবং এই জিনিসটা যখন সাংবাদিক ইলিয়াস হোসেন যখন জানিয়েছিল, আর্মি সিকিউরিটি ইউনিটের ব্রিগেডিয়ার শামসকে কিন্তু জানিয়েছিল, সে এই জিনিসটা কিন্তু খুব ঠান্ডা মাথায় টেক কেয়ার করতে পারতো, তাহলে এটা পাবলিক হতো না। কিন্তু সে কি করেছে, 2 জন অফিসারকে পাঠিয়েছে ওই মুরাদের ওয়াইফের কাছে এবং এটা একটা বিচ্ছিরি একটা সিচুয়েশন করছে এবং এখন এই সিচুয়েশনটা দেশে সবাই জানে এবং এটার জন্যই আর্মি আন্ডারমাইন হয়েছে। আবার এবার আসে হচ্ছে নূরের কেসটাতে আসি, যে ভিপি নূরকে যে পিটানো, এইটা একদম প্ল্যান করে এই ব্রিগেডিয়ার শামস জিনিসটা করেছে। আমি যতদিন সেনাবাহিনীতে চাকরি করেছি, আমি 3 বার আর্মি সিকিউরিটি ইউনিটে চাকরি করেছি, এই 3 বার আমি কখনো দেখিনি আর্মি সিকিউরিটি ইউনিট কোনো পলিটিক্যাল জায়গায় ইনভলভ হয়। আর এখানে দেখেন যে পলিটিক্যাল জায়গা হচ্ছে প্রতিটা পলিটিক্যাল জায়গাতে, এই যে নূরের সাথে ফোনে আলাপ থেকে শুরু করে যত ধরনের ক্রাইসিস আছে তাদেরকে পিটানো। এবং আমরা সবাই দেখেছি নূর তখন তার অফিসে, নিজের অফিসের ওখানে একটা প্রেস কনফারেন্স করতেছিল। সে কোনো থ্রেট কিন্তু বলেছে সে মার্চ করবে জাতীয় পার্টির অফিসের দিকে, কিন্তু সে কিন্তু শুরু করে নাই। আনপ্রোভোকড অ্যাটাক, যেটা সেনাবাহিনী কখনোই করে না।
এটা করেছে কি জন্য? এই এই ব্রিগেডিয়ার শামসের ফোনের তাকে থ্রেট দেওয়ার পরে, এবং এটা অ্যাকচুয়ালি পাবলিককে দেখাইতে চেষ্টা করছে যে তোমরা যদি কোনো এই ধরনের কোনো কিছু জমায়েত করার চেষ্টা করো, সেনাবাহিনী আর করবে না। বাট ইটস নট সেনাবাহিনী, ইটস স্পেসিফিক কিছু সেনা অফিসার যারা গুম খুন ইয়ার সাথে জড়িত। এবং ব্রিগেডিয়ার শামস শুরু থেকে শেষ পর্যন্ত এখন প্রতিটা কেসে দেখা যাচ্ছে এই ব্রিগেডিয়ার শামস এই জেনারেল ওয়াকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এবং তার অ্যাডভাইজে কিন্তু তার সিকিউরিটি সে তো নিজেই ফিডব্যাকটা নিয়েছে যে অফিসার সৈনিকদের মধ্যে তার এখন জনপ্রিয়তা না, এবং তারা খুবই বিক্ষুব্ধ যে দেশের মানুষ সেনাবাহিনীকে এখন এই অশ্রদ্ধা ভরে স্মরণ করতেছে কি জন্য? জেনারেল ওয়াকারের জন্য, কারণ তিনি ওই যে গুম খুনের সাথে জড়িত 20-25 জন জেনারেলকে বাঁচানোর চেষ্টা করতেছে।